আইসিসি একটা আজব প্রতিষ্ঠান। ক্রিকেটও বলতে পারেন একটা আজব খেলা। আইসিসি যে ফ্ল্যাগশিপ ইভেন্ট বিশ্বকাপ, সেই বিশ্বকাপ কোন ফরম্যাটে হবে, কতগুলো দল নিয়ে হবে, কাট অফ ডেটটা কি থাকবে কোয়ালিফাই করার ক্ষেত্রে, এগুলোর কোনো ঠিক ঠিকানা নাই। ধরেন বাংলাদেশ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করবে কি করবে না, এটা নিয়ে তো আমাদের একটা কনসার্নের জায়গা আছেই। যেহেতু ওই আইসিসি র‍্যাংকিং এর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের টপ 9 এর মধ্যে থাকতে হবে। ওইটার নিয়মটা আমরা জানি যে একটা কাট অফ ডেট রয়েছে। তার মধ্যে হচ্ছে গিয়ে র‍্যাংকিং এর শীর্ষ ৮ টা দেশ প্লাস হোস্ট যে ৩ টা কান্ট্রি রয়েছে তার মধ্যে ২ টা সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সরাসরি কোয়ালিফাই করবে। তার মানে হচ্ছে গিয়ে যেহেতু জিম্বাবুয়ে টপ 9 এর মধ্যে কখনোই মানে আসবে না এই সময়ের মধ্যে এবং সাউথ আফ্রিকা টপ 9 এর বাইরে বেরোবে। নরমাল হিসাবটা হচ্ছে গিয়ে বাংলাদেশের টপ 9 এর মধ্যে থাকতে হবে। এখন এইটা নিয়ে বাংলাদেশ ক্রিকেটে অনেক চর্চা হয়েছে। আমাদের এই নটনমান প্ল্যাটফর্মে আমরা অনেক চর্চা করেছি। আমাদের জাতীয় দলের মধ্যে অনেক চর্চা হয়েছে। আমাদের ন্যাশনাল টিমের প্রেস কনফারেন্সে অনেক প্রশ্ন হয়েছে। হিসাবটা কি ছিল? ২০২৭ সালের ৩১ শে মার্চের মধ্যে র‍্যাংকিং এ আমাদের ৯ নম্বরের মধ্যে থাকতে হবে। আরে আশ্চর্য! এখন অল অফ এ সাডেন দেখছি যে না, এই ২০২৬ সালের সেপ্টেম্বরই হচ্ছে গিয়ে কাট অফ ডেট। এই এতদিন যে ২০২৭ সালের ৩১ শে মার্চ একটা কাট অফ ডেট ছিল, একটা ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে সেইখানকার হিসাবে, সেইটা ২০২৬ এর সেপ্টেম্বরে অল অফ এ সাডেন হয়ে গেল এবং এটা নিয়ে কারো কোনো হেলদোল নাই, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। হ্যাঁ, বাংলাদেশ তাতে ক্ষতিগ্রস্ত হবে না অ্যাপারেন্টলি। আমাদের কারণ হচ্ছে গিয়ে আমরা এই জায়গাটাতে থাকবো। কিন্তু ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গাতে আসলে এই কাট অফ ডেটটা কেন চেঞ্জ হয়ে গেল? কোনভাবে আসলে চেঞ্জ হয়ে গেল? বাংলাদেশের এই জায়গাটাতে লাভ ক্ষতির জায়গাটা কি? সবকিছু মিলিয়ে ২০২৭ ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফরম্যাট চেঞ্জ, প্রপোজ যেটা, এই আলোচনাটা একটু করতে চাই। দেখেন, এই আলোচনাটা আমি আগে করেছি যে আমাদের ২০২৭ বিশ্বকাপের ফরম্যাটটা কিভাবে আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেইটা যে ১৪ দলের বিশ্বকাপ ইভেন ১০ দলের করে ফেলানোর পর্যন্ত আলোচনা ছিল। শেষ পর্যন্ত গিয়ে সেটা হচ্ছে না। ১৪ দলের ওয়ার্ল্ড কাপ হচ্ছে। তবে সেই ওয়ার্ল্ড কাপের ফরম্যাটটা নরমালি যেরকম হয় ২০১৫ সালে ১৪ দলের যে ওয়ার্ল্ড কাপের ফরম্যাট হয়েছিল, ৭ টা দল ২ টা গ্রুপে ভাগ হয়ে খেলেছে। তারপরে ওইখান থেকে প্রত্যেকের সঙ্গে খেলেছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। টপ 4 টিম প্রতি গ্রুপ থেকে তারা কোয়ালিফাই করেছে নকআউট পর্বে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল নরমালি ভাবে গেছে। কিন্তু এই ওয়ার্ল্ড কাপের ফরম্যাটটা ঐরকম না। যেই ফরম্যাটটাতে খেলা হচ্ছে সেইখানটাতে শুরুতেই র‍্যাংকিং এর ১২, ১৩, ১৪ আইসিসি র‍্যাংকিং এ যারা থাকবে এই ৩ টা দল একটা সুপার সিরিজে খেলবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার সঙ্গে এবং এইখানটাতে যারা টপ করবে সেই দলটাই শুধুমাত্র মূল ওয়ার্ল্ড কাপে আমরা বলতে পারি এন্ট্রি তারা পাবে। বাকি ২ টা দল শুরুতেই ঝরে যাবে। এখন বাকি যে ১১ টা দল রয়েছে র‍্যাংকিং এর সঙ্গে এই সুপার সিরিজের শীর্ষ দলটা এই ১২ টা দল গ্রুপ পর্বে গিয়ে খেলল। গ্রুপ পর্বে ১২ টা দল ২ টা গ্রুপে ভাগ হবে। ৬ টা, ৬ টা ২ গ্রুপ এবং সেইখানে সবাই রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার সঙ্গে খেলবে। ৬ টা দল প্রত্যেকের সঙ্গে খেলবে মানে হচ্ছে গিয়ে ৫ টা করে ম্যাচ খেলবে। এবং সেইখান থেকে হচ্ছে গিয়ে ২ গ্রুপের ৩, ৩ ৬ টা দল সঙ্গে 7th যে টিমটা রয়েছে ২ গ্রুপ মিলিয়ে পয়েন্ট টেবিল মানে পয়েন্টের হিসাব বলেন, নেট রান রেট হিসাব বলেন, এই সবকিছু মিলে 7 যে টিমটা হবে ২ গ্রুপ মিলে, যেটা এবারে ফিফা ওয়ার্ল্ড কাপে আমি আগের ভিডিওতে বলছিলাম যে ৩য় স্থান নির্ধারণী দল নির্ধারিত হয়েছে না? যে ১২ টা গ্রুপের ১২ দুগুণে ২৪ টা দল নকআউট পর্বে উঠেছে। সঙ্গে ১২ টা গ্রুপের যে ৩য় স্থান নির্ধারণকারী ১২ টা দল ছিল, তার মধ্যে ৮ টা দল কিন্তু গিয়েছে ওই নকআউট পর্বে। ওই ৮ টা দল যেভাবে নির্ধারিত হয়েছে যে না ঠিক আছে, ১ম এ পয়েন্ট দেখেছে, তারপরে গোল ডিফারেন্স দেখেছে, তারপরে বেশি গোল দেখেছে। এই হিসাবটা ছিল না? ঠিক তেমনিভাবে এইখানটাতে ৭ টিমটা নির্ধারিত হবে ২ গ্রুপ মিলে। ১ম এ পয়েন্ট যাদের বেশি, পয়েন্ট যদি ওইখানটাতে সমান হয় তাহলে হয়তোবা নেট রান রেট যাদের বেশি, সেই টাই ব্রেক গুলোতে গিয়ে ৭ টিমটা নির্ধারিত হবে। টপ ৭ টিম পরের রাউন্ডটাতে খেলবে যেটাকে সুপার ৭ নাম দেওয়া হয়েছে এবং সেই সুপার ৭ এ সবাই সবার সঙ্গে খেলবে আবারও ৬ টা ম্যাচ। মানে গ্রুপ পর্বে ৫ টা ম্যাচ, এইখানটায় এসে ৬ টা ম্যাচ, ৬, ৫, ১১ টা ম্যাচ এবং এইখানটাতে পয়েন্ট টেবিলের শীর্ষ যে ৪ টা দল তারা সেমিফাইনালে খেলবে। ১ নম্বর দল খেলবে ৪ নম্বর দলের সঙ্গে, ২ নম্বর দল খেলবে ৩ নম্বর দলের সঙ্গে। তো এইটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। বাংলাদেশের যে হিসাবটা ছিল ওই ওয়ার্ল্ড কাপ ফরম্যাটটা নতুন, সেইখানটাতে আমাদের সুবিধা হয়েছে কি হয়নি? আমার কাছে তো মনে হয় সুবিধাই হয়েছে। কেননা আগের যেই ফরম্যাটটা ছিল সেই ফরম্যাট অনুযায়ী প্রপোজ যে ফরম্যাটটা ছিল সুপার ৬ ফরম্যাট, তাতে কিন্তু ৩, ৩ ৬ টা দল পরের রাউন্ডে যেত। এখন যেহেতু ৭ টিমটার যাওয়ার সুযোগ রয়েছে, ফলে বাংলাদেশের সেই সুযোগটা রয়েছে এবং সবকিছুর আগে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের কোয়ালিফাই করার ক্ষেত্রে এখন কিন্তু কোনো অনিশ্চয়তার জায়গা নেই। এটা আপনি বলতে পারেন, হ্যাঁ, আমরা লাস্ট ওয়ান ডে সিরিজটা জিম্বাবুয়ের কাছে হেরেছি, যাচ্ছে তাই খেলেছি, জঘন্য খেলেছি, খুবই বাজে আমরা খেলেছি।
কিন্তু মনে রাখতে হবে তার আগে ৪ টা সিরিজ বাংলাদেশ ওয়ানডে আমরা জিতেছি। আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতেছি, পাকিস্তানের সঙ্গে জিতেছি, নিউজিল্যান্ডের সঙ্গে জিতেছি, অস্ট্রেলিয়ার সঙ্গে জিতেছি। ফলে ওই জায়গাটাতে আমাদের রেটিং পয়েন্ট অনেক বেশি হয়েছে, আমাদের র‍্যাংকিং এ অবস্থানটা অনেক দৃঢ় হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ আইসিসি র‍্যাংকিং এ ৯ নম্বরে আমরা আছি এবং আমাদের রেটিং হচ্ছে 83। ১০ নম্বরে যে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে তাদের রেটিং হচ্ছে গিয়ে 77। তাদের চেয়ে কিন্তু আমরা বেশ খানিকটা ব্যবধানে এগিয়েই রয়েছি। এখন আমার হিসাবটা যেটা আমি বলছিলাম যে র‍্যাংকিং এ টপ 9 এর মধ্যে থাকতে হবে কাট অফ ডেটে। সাউথ আফ্রিকা ধরেন র‍্যাংকিং এ ৪ নম্বরে রয়েছে। হিসাবটা হচ্ছে গিয়ে ২০২৭ ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া এই ৩ টা দেশ। ৩ টা দেশের মধ্যে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে কোয়ালিফাই করছে সরাসরি হোস্ট হিসেবে। নামিবিয়া কিন্তু সরাসরি কোয়ালিফাই করছে না। তাদের কোয়ালিফাইং রাউন্ড পেরিয়ে আসতে হবে। এখন কাট অফ ডেটে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ের বাইরে টপ ৮ যেই দল থাকবে আইসিসি ওয়ানডে র‍্যাংকিং এ তারাই সরাসরি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে। সাউথ আফ্রিকা যেহেতু র‍্যাংকিং এ ৪ নম্বরে রয়েছে এবং সার্টেনলি তারা টপ ৮ এর বাইরে বেরিয়ে যাবে না। এবং জিম্বাবুয়ে যেহেতু ১১ নম্বরে রয়েছে এবং সার্টেনলি তারা টপ ৮ এর মধ্যে ঢুকবে না। তারা এতটাই পিছিয়ে আছে বাংলাদেশকে হারানো সত্ত্বেও। ফলে হিসাবটা সিম্পল যে বাংলাদেশকে টপ ৯ এর মধ্যে থাকতে হবে। সেই ৯ এর মধ্যে আমরা আছি এবং সেই ৯ এর থেকে আমরা আসলে বাইরে বেরোবো না। এখন নতুন যে কাট অফ ডেটটা সেইটা হচ্ছে গিয়ে সেপ্টেম্বর। এই সেপ্টেম্বরের মধ্যে আমাদের ওয়ানডে সিরিজ খেলা বলতে শুধু ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজটা আমাদের হলেও হতে পারে। সেই সিরিজটা কিন্তু এখনো নিশ্চিত না। আমাদের কিন্তু ওইটা এখনো নিশ্চিত হয়নি। কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং যে সফরটা হবে ভারত বাংলাদেশ সফরে যাবে এটা শুধুমাত্র ক্রিকেটের মধ্যে নেই। এটা মানে আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার আসলে। এটা ২ দেশের সম্পর্ক, রাজনৈতিক যে বোঝাপড়া ওইসবের বিষয়-টিষয় রয়েছে। কিন্তু আমার হিসাব বলে যে শেষ পর্যন্ত ভারত বাংলাদেশ সফরে আসবে। আসলেও তো আমাদের শুধু একটা মাত্র সিরিজ। হ্যাঁ, মাঝখানে আমাদের আরেকটা সিরিজ ছিল আয়ারল্যান্ডে গিয়ে। আয়ারল্যান্ডে আমাদের ৩ ম্যাচের ওয়ানডে, ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা ছিল। আমি ওয়ানডের কথাই যদি বলি। কিন্তু যেহেতু হচ্ছে গিয়ে ওই সফরটা আয়ারল্যান্ড তারা তাদের আর্থিক সীমাবদ্ধতার কারণে বাতিল করে দিয়েছে। ফলে বাংলাদেশের সামনে কিন্তু শুধুমাত্র এখন আর একটা সিরিজই রয়েছে। যদি ভারত আসে, ওই ভারত বাংলাদেশ সফরটা রয়েছে এবং সেইটা আসলে আমাদের র‍্যাংকিং এর ৯ এর বাইরে বের করে দেওয়ার জন্য যথেষ্ট হবে না। মানে ভারতের কাছে আমরা যদি ৩-০ ব্যবধানেও হারি, আমার হিসাব বলে যে না আমরা র‍্যাংকিং এর ৯ নম্বরের বাইরে চলে যাব না। আর ভারতের কাছে আমরা ৩-০ তে হারবও না। এটাও আসলে মাথায় রাখতে হবে। যাই হোক, সো ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে সেপ্টেম্বরে যেই এই কাট অফ ডেটটা দিয়েছে, সেই কাট অফ ডেটে বাংলাদেশ সার্টেনলি কোয়ালিফাই করছে ওয়ার্ল্ড কাপে খেলার ক্ষেত্রে সরাসরি। কিন্তু আমার প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে এই যে গত ১ বছর, ১.৫ বছর, ২ বছর ধরে আমরা মিডিয়া থেকে শুরু করে আমাদের ন্যাশনাল ক্রিকেট টিম পর্যন্ত আমাদের টিমের প্রেস কনফারেন্সের প্রশ্ন হচ্ছে এবং আমাদের এই সময় এই কাট অফ ডেটটার মধ্যে কতগুলো সিরিজ রয়েছে। এই সিরিজগুলোর মধ্যে আমরা কতগুলা জিততে পারবো, কোনগুলো হয়তো অত আমাদের জন্য কঠিন হবে। আমাদের ন্যাশনাল টিমের কোচ, ক্যাপ্টেন তারা পর্যন্ত হিসাব নিকাশ মানে ছক করছেন। অল অফ এ সাডেন সেই কাট অফ ডেটটা আসলে সেপ্টেম্বর হয়ে গেল কেন? আমাদের অসুবিধা হয় নাই। বাংলাদেশের তাতে অসুবিধা হয় নাই। কিন্তু আমি বলছি যে একটা টুর্নামেন্ট, একটা ওয়ার্ল্ড কাপ, একটা আইসিসি বৈশ্বিক সংস্থা, খেলা হিসেবে ক্রিকেট, এই খেলাটা এবং তাদের বিশ্বকাপ ফ্ল্যাগশিপ ইভেন্ট, সবচেয়ে বড় ইভেন্ট। তাদের আসলে এই জায়গাটাতে মানে মূল্যটা কি থাকলো? একটা ওয়ার্ল্ড কাপের তো অনেক কিছু আপনি একটা ভাবতে পারেন যে ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলা শুরু হওয়ার মনে করেন বছর খানেক আগে ফরমেট চেঞ্জ হয়ে যাচ্ছে এবং কেউ কোনো কিছু জানে না। অল অফ এ সাডেন সবকিছু আলাদা করে নতুনভাবে এটা হচ্ছে। নতুন একটা কাট অফ ডেট তৈরি হচ্ছে। সেটা আসলে হয় না। ফলে ক্রিকেট যে আসলে গ্লোবাল গেম হওয়া থেকে অনেক, অনেক পিছিয়ে আছে। তার মধ্যে অনেকগুলো জায়গাতে মধ্যে এই আইসিসির এই যে সিদ্ধান্তহীনতার যে জায়গা অথবা একেক সময় যে একেক সিদ্ধান্ত নেয় সেইটাও একটা বড় ব্যাপার। অবশ্য ফিফাকে আবার এত বড় করে দেখানোর কিছু নেই। এইবারের ওয়ার্ল্ড কাপের সময় ফিফা কিংবা তাদের প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো যা করেছেন ডোনাল্ড ট্রাম্পের সেই যুক্তরাষ্ট্র তাদের প্রভাবের মধ্যে থেকে তাতে ফিফারও এবারে ভাবমূর্তি ফুটবল বিশ্বকাপে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যাক সেটা তো অন্য আলোচনা। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এইবারের ক্রিকেট ওয়ার্ল্ড কাপের এই কাট অফ ডেটটা নতুন করে যে আগামী ২০২৭ সালের ৩১শে আগস্ট থেকে ৩১শে মার্চ থেকে এগিয়ে এইবার ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে চলে আসলো। সেইটা নিয়ে কারো কোনো হেলদোলও নাই। কেননা এইটাতে আমরা ক্ষতিগ্রস্ত না। কিন্তু খেলা হিসেবে ক্রিকেট এবং সংস্থা হিসেবে, প্রতিষ্ঠান হিসেবে আইসিসির মর্যাদা তাতে কতখানি থাকছে ওইটা একটা বড় প্রশ্নের জায়গা নিঃসন্দেহে। আর যেই ওয়ার্ল্ড কাপের খেলাটা হচ্ছে এই কাট অফ ডেটেও বাংলাদেশের কোনো প্রবলেম নাই। আমি বলেছি বাংলাদেশ সরাসরি সার্টেনলি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে এবং নতুন যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটাও আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ঠিক আছে। এই ফরম্যাটটা আসলে ইন্ডিয়া পাকিস্তান একটা ম্যাচ বাড়ানোর জন্যই। এন্ড অফ দ্য ডে গিয়ে ওইটাও আইসিসি কিংবা খেলা হিসেবে ক্রিকেটটার ইন্টিগ্রিটি একটা কোয়েশ্চেন মার্কের সামনে আপনি দাঁড় করাতে পারেন। কিন্তু ফরম্যাটটা মোটা দাগে খারাপ না। ফরম্যাটটাও এক্সাইটিং ফরম্যাট এবং এইখানটাতে অর্থহীন ম্যাচের সংখ্যা কমে যাবে। প্রায় শূন্যের কোঠায় নেমে যাবে।
এবং বাংলাদেশের সম্ভাবনার জায়গাটাও বাড়বে। সেই সুপার 6 এ আমাদের সম্ভাবনা যতটা ভাই তার চেয়ে এখন সুপার 7 খেলা হবে। 7 টিম হিসেবেও আমরা ওইখানে যেতে পারি। আমরা সার্টেনলি সুপার সিরিজে ১২, ১৩, ১৪ নাম্বার টিমের মধ্যে থাকব না। কিন্তু গ্রুপ পর্বের ৫ টা ম্যাচ আমরা খেলব। সেইখান থেকে আমরা যদি সুপার 7 এ মানে ২ গ্রুপ মিলিয়ে টপ 7 এর মধ্যে যদি থাকতে পারি, ৩ এর মধ্যে থাকতে পারলে তো নিজেদের গ্রুপে ভালো, তা না হলে ২, ৩, ৩, ৬ এর সঙ্গে হচ্ছে 7 টিম। তার মধ্যে আমরা থাকতে পারলে তখন আমরা সুপার 7 এ গিয়ে আরো ৬ টা ম্যাচ আমরা খেলতে পারব। সো বাংলাদেশ ক্রিকেট টিম জিম্বাবুয়ের কাছে লাস্ট সিরিজটা আমাদের জন্য একটা ব্যতিক্রম হিসেবেই আমরা দেখতে চাই এবং সেইটা যদি হয় তাহলে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সার্টেনলি অনেক সুযোগটা রয়েছে এবং আইসিসি এই নতুন নিয়ম-টিয়ম করে নতুন এই কাট অফ ডেট তৈরি করে সেগুলো শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশকেও আসলে ফেভার করে বলেই আমার কাছে মনে হয়। কেননা এন্ড অফ দ্য ডে গিয়ে বাংলাদেশের ক্রিকেট মার্কেটটাও আসলে অনেক বড় মার্কেট। মাঠের ক্রিকেটটাতে মেহেদী হাসান মিরাজের দল সেইটার কতটা প্রমাণ দিতে পারে সেটার দিকেই আমরা খুবই আগ্রহ নিয়ে তাকিয়ে থাকবো। তবে আমার বিশ্বাস এই কাট অফ ডেট চেঞ্জ হওয়া সত্ত্বেও আমরা সিরিয়াসলি ওয়ার্ল্ড কাপে খেলা নিয়ে কোন রকম কোন থ্রেট এর মধ্যে নেই এবং সেই ওয়ার্ল্ড কাপের কনটেন্ডার সিরিয়াস কনটেন্ডার যদি বাংলাদেশ নাও হয়, এট লিস্ট সুপার 7 বাংলাদেশের যাওয়া উচিত। উচিতই উচিত।